রাঙ্গামাটিতে পাহাড় ধসে হতাহতের ঘটনায় আবারও উদ্ধার কাজ শুরু। অপরিকল্পিত পাহাড় কাটা এবং অবৈধ বসতি স্থাপনই পাহাড় ধসে প্রাণহানির মূল কারণ বলছেন বিশেষজ্ঞরা। নিম্নচাপের প্রভাবে চরম দুর্ভোগে কক্সবাজার উপকূলবাসী। আবাসন ও খাদ্য সংকটে প্রায় 10,000 মানুষ। ত্রাণ সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের। ঈদের আগে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ লঞ্চ মেরামতের কাজে ব্যস্ততা কেরানীগঞ্জের ডক ইয়ার্ডে। অসাধু ব্যবসায়ীদের তৎপরতা, কঠোর অবস্থানে বিআইডব্লিউটিএ। 2017-18 অর্থবছরের প্রস্তাবিত বাজেট কার্যকর হলে দাম বাড়বে রড সিমেন্টের। ক্ষতির আশঙ্কা ইস্পাত শিল্পে। সরকারের মেগা প্রকল্পে প্রভাব পড়তে পারে বলছেন বিশেষজ্ঞরা। এবং পশ্চিম লন্ডনে 27 তলা আবাসিক ভবনে ভয়াবহ আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে 200 দমকল কর্মী। বহু হতাহতের আশঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফজাল হোসেন। প্রবল বর্ষণে পাহাড় ধসে 2 পার্বত্য জেলা ও চট্টগ্রামে 4 সেনা সদস্য সহ 131 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাঙ্গামাটিতে 98 জন, বান্দরবানে 6 জন এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় আরও 27 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাঙ্গামাটিতে সেনা সদস্যরা উদ্ধার কাজ চালাতে গিয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছেন আইএসপিআর। নিহতদের মধ্যে 4 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মেজর মাহফুজ, ক্যাপ্টেন তানভীর, কর্পোরাল আজিজ ও সৈনিক শাহিদ। হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাঙ্গামাটি ও বান্দরবান প্রতিনিধিকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ক্যামেরায় ছিলেন সাখাওয়াত টিপু। নিম্নচাপের প্রভাবে টানা 3 দিনের ভারী বর্ষণে পাহাড় ধসে পড়েছে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দুর্গম অঞ্চলে। এই সময় বিভিন্ন এলাকায় ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে। সোমবার থেকে টানা বৃষ্টিতে রাঙ্গামাটিতে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানি ঘটেছে। উদ্ধার কাজ চালাতে গিয়ে কয়েকজন সেনা সদস্য মারা গেছেন বলে নিশ্চিত করেছে আইএসপিআর। চাপা পড়া অনেককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। পাহাড়ের মাটির নিচে এখনো অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অবিরাম বৃষ্টিতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে উদ্ধারকারী দলের সদস্যরা। আমরা এসে দুমারে দেখতেছি পুরো মাটি, পুরো পাহাড়, গাছটা সব দৌড়াতে এই সাইডে সব ওদের গায়ের উপর। যোগাযোগ নাই, রাস্তা বন্ধ, কেমনে যাবো? এলাকা থেকে বেরোতেও পারতেছি না। রাস্তাঘাট সবগুলো পাহাড় ভেঙে পড়ে জাম হয়ে আছে, সবগুলো ঘরবাড়ি ভেঙে গেছে। আমাদের বয়সে, আমাদের বাবাদের বয়সে এরকম বিপর্যয় মানে পাহাড় ধস এবং বৃষ্টি আমরা দেখিনি। এগুলো উদ্ধার করতে প্রচুর সময় লাগবে এবং এই পরিস্থিতির যে দুর্যোগের অবস্থা বিভিন্ন স্পটে মাটির নিচে লোকজন চাপা পড়ে আছে, আটকা পড়ে আছে। এখানে অনেক লোকজন দরকার। বান্দরবনে মাটি নরম হয়ে সদর উপজেলার বালাঘাটা, লেমুজিরি ও আগাপাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এই সময় লেমুজিরি এলাকায় ঘরের ভেতর ঘুমিয়ে থাকা অবস্থায় 3 ভাই বোনের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকটি দুর্গম এলাকায় পাহাড় ধসে আরও মারা গেছেন আরও অনেকে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে জেলার অধিকাংশ নির্মাঞ্চল। এতে বন্ধ হয়ে যায় বান্দরবনের সঙ্গে অন্যান্য জেলার সড়ক যোগাযোগ। পাহাড়ি জলে প্লাবিত হয়েছে চন্দনাই সহ আশপাশের শতাধিক গ্রাম। ভেসে গেছে বসতঘর, ফসলি জমি। বন্যার হানানে, বৃষ্টি হানানে প্রচুর ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে, প্রচুর কোটি কোটি টাকার ধন সম্পদ নষ্ট হয়ে গরু ছাগল মরে গেছে। রাস্তার অবস্থা খুব লাজুকজনক। রাস্তা দিয়ে হাইওয়ে সড়ক এখন বন্ধ, কোনো বাড়ি যানবাহন চলাচল করতেছে না। ত্রিপুরা চন্দনেশ্বর 2 নম্বর ওয়ার্ডে 4 জনের আমরা রেস্কিউ আমাদের ভলেন্টিয়ার করেছে এবং আপনার রানীরহাটে, রাঙ্গুনিয়া রানীরহাটে সেখানে আমাদের ফায়ার সার্ভিসের 4 জন উদ্ধার করেছে। যেগুলো সংবাদ পেয়েছে সবগুলো মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। চন্দনাইশের বিভিন্ন এলাকায় সড়কের উপর পানি উঠে যাওয়ায় ব্যাহত হয় চট্টগ্রাম কক্সবাজার রুটে যানবাহন চলাচল। মহাসড়ক জুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢল এই অঞ্চলের মানুষের জন্য নতুন কিছু নয়। আবহাওয়া রুটিন অনুযায়ী প্রতি বছর এমনই হয়ে থাকে, কিন্তু এবার নিম্নচাপের ফলে মাত্র 2 দিনের বৃষ্টিতে যে বন্যার সৃষ্টি হয়েছে তা একেবারে নজিরবিহীন। আর এর রেস্ট টানতে হবে এখানকার মানুষদেরকে আরো বেশ কয়দিন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পার্বত্য চট্টগ্রাম। নিখোঁজ স্বজনদের খোঁজ না পেয়ে আহাজারি করছেন অনেকেই। এদিকে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধার কাজ রাতে বন্ধ হয়ে গেলেও সকাল থেকেই আবারও শুরু হয়েছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, ভোরের আলো ফুটতেই সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়
স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত উদ্ধারকারী দলগুলো কাজ শুরু করেছে বিভিন্ন পাহাড়ি এলাকায়। চট্টগ্রাম ও কুমিল্লা থেকেও ফায়ার সার্ভিস সদস্যরা এসে যোগ দিয়েছেন উদ্ধার তৎপরতায়। তবে অবিরাম বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় এবং এলাকাগুলো দুর্গম হওয়ায় উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে তাদের। এদিকে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় 18টি আশ্রয় কেন্দ্রে অন্তত 4000 মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে রাঙ্গামাটি জেলায়। এছাড়া পাহাড় ধসের কারণে জেলার প্রায় 30 কিলোমিটার সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় বন্ধ আছে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা। বৃহত্তর চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যুর মিছিল যেন কোনোভাবেই থামছে না, বরং তা বেড়েই চলেছে। গত 10 বছরে চট্টগ্রাম, রাঙ্গামাটি এবং বান্দরবান জেলায় পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন অন্তত 450 মানুষ। সবশেষ গত রোববার মধ্যরাত থেকে মাত্র কয়েক ঘন্টায় অন্তত 150 জনের মৃত্যু হয়েছে এই পাহাড় ধসে। বালির পাহাড় হওয়ায় গঠনগত কারণ ছাড়াও অপরিকল্পিত পাহাড় কাটা এবং অবৈধ বসতি স্থাপনই প্রাণহানির অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম সহ 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ির জন্য পাহাড় যেমন অলংকার, তেমনি নানা কারণে সে পাহাড় মৃত্যুর কারণ হয়েও দেখা দিয়েছে। বিগত 2007 সালের জুন মাসে পাহাড় ধসে চট্টগ্রামে 128 জনের মৃত্যুর পর গত 10 বছরে কিন্তু এই মৃত্যুর হার থেমে থাকেনি। 2015 সাল পর্যন্ত 8 বছরে নগরীতে পাহাড় ধসে মারা গেছেন 194 জন। 3 পার্বত্য জেলাও পাহাড় ধসে মৃত্যুর হার বেড়েছে। রাঙ্গামাটি ও বান্দরবানে এই হার তুলনামূলক বেশি। সর্বশেষ নিম্নচাপের প্রভাবে প্রবল বর্ষণে রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়া, চন্দনেশের পাশাপাশি রাঙ্গামাটি এবং বান্দরবনে অন্তত 150 জনের মৃত্যু হয়েছে। এক শ্রেণীর স্বার্থান্বেষী মহলের চাপে অথবা তাদের কাছে নথি স্বীকার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেটি সরকারি হোক অথবা রাজনৈতিক দলগুলো হোক, নথি স্বীকার করে কিন্তু বারবারই এই পাহাড় কাটার সাথে যারা জড়িত তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে। এই ছাড় দেওয়ার প্রেক্ষিতে আমরা দেখলাম ব্যাপকভাবে পাহাড় নিধন হচ্ছে এবং অপরিকল্পিতভাবে পাহাড় কাটা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই অঞ্চলের পাহাড়ের উপরিভাগের মাত্র কয়েক ফুট মাটি শক্ত থাকলেও পুরো পাহাড়ের ঘটনা রয়েছে বালির আধিক্য। ফলে বর্ষা মৌসুমের প্রথম বৃষ্টিতেই পাহাড়গুলোর নিচের দিকের মাটি নরম হয়ে যায়। দ্বিতীয় এবং তৃতীয় বৃষ্টি থেকেই শুরু হয় পাহাড় ধস। অথচ সেই বালির পাহাড়েই মানুষ বসতি গড়ে তুলছে। অনিয়ন্ত্রিত পাহাড় কাটা এবং জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া তো রয়েছেই। পাহাড় বালি মাটি অথবা সিল্টি সাইডে তৈরি, সেখানে পানি পড়লে তার স্টেবিলিটি নষ্ট হয়ে যায় একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে ম্যান মেড ডিজাস্টার, পাহাড় কেটে ফেলতেছে কিন্তু তার স্টেবিলিটি নষ্ট করে ফেলতেছে আমি নিজে পাহাড়ের। এদিকে পাহাড় কাটা কিংবা পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস প্রতিরোধে কঠোর আইন থাকলেও নেই বাস্তবায়ন। পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও রহস্যজনক কারণে পাহাড় কাটা প্রতিরোধে নীরব ভূমিকা পালন করছে। আর এ সুযোগে নির্বিচারে পাহাড় কাটার ফলে ক্ষেত্র তৈরি হচ্ছে পাহাড় ধসের। পাহাড় না কাটার জন্য কিন্তু সুনির্দিষ্ট আইন আছে এবং আইন প্রয়োগের ব্যবস্থাও আছে, কিন্তু অজ্ঞাত কারণে যেহেতু পাহাড় যারা কাটেন তারা রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী হওয়ার কারণে, প্রভাবশালী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। চট্টগ্রাম শহরে ছোট বড় শতাধিক পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে 1 লাখের বেশি মানুষ। আর রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায় এ ধরনের বসবাসের হার কয়েক গুণ বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের একটি খবর। যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনে 27 তলা একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এটি বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় ভোর রাতের দিকে গ্রিনফিল্ড টাওয়ারটিতে আগুন লাগে। খবর পেয়ে অন্তত 200 দমকল কর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে পুরো ভবনটিতেই আগুন ছড়িয়ে পড়েছে। অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। ভবনটিতে বহু মানুষ আটকে পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। আগুন চারপাশে ছড়িয়ে পড়ায় আশপাশের বাসিন্দাদের নিরাপদে স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। দর্শক, রয়টার্সের সৌজন্যে আমরা কিছু সময়ের জন্য সরাসরি চলে যাচ্ছি পশ্চিম লন্ডনে। Have you got other
Go. আমরা দেখেছি যে আমরা এই ঘটনাগুলো আসলে যখন আগুনটি লাগে এবং আমরা বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন যে বার্তা সংস্থাগুলো রয়েছে রয়টার্স এবং বিবিসি থেকে শুরু করে আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো সেই গণমাধ্যমগুলো সকাল থেকেই এই যে 27 তলা ভবনে আগুন লাগার বিষয়টি সরাসরি সম্প্রচার করছেন। আমরা দীর্ঘ সময় ধরে এই আগুনটি আসলে জ্বলছে। আমরা এখনো যেটি দেখতে পাচ্ছেন যে চারিদিক থেকে ধোঁয়ার লেলিহান শিখা বের হচ্ছে এবং আগুন যে ফায়ার সার্ভিসের যে খুব একটা তৎপরতা সেই তৎপরতাও কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে না। এবং আসলে এই 27 তলা ভবনের ঠিক যে উপরের যে অংশগুলো সেই উপরের অংশগুলো থেকেই মূলত এই আগুনের যে লেলিহান শিখা বের হচ্ছে এবং ধোঁয়া বের হচ্ছে এবং আসলে যে 200 জন দমকল বাহিনী যারা কাজ করছেন তারা যে গণমাধ্যমের বিভিন্ন মাধ্যম থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে ততদূর আসলে আগুনে যে পানি দেওয়ার যে নিভানোর যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাও কিন্তু খুব একটা আসলে চোখে পড়ছে না। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে নিরাপত্তা কর্মীরা কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ করছে এবং আশেপাশে যে আবাসিক যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো থেকেও বাসিন্দাদের সরিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। কারণ হচ্ছে যে এই ধরনের ভবনে যখন আগুন লাগে তখন মূলত ভবনটি আসলে ধসে পড়ার একটা আশঙ্কা থাকে এবং সেই ধসে পড়ার আশঙ্কা থেকেই হয়তো পশ্চিম লন্ডনের যে ফায়ার সার্ভিস কর্মীরা যারা আছেন তারা কিন্তু আশপাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। এবং আপনি জানেন যে এই ভবনটি একটি আবাসিক ভবন, যেহেতু 27 তলা আবাসিক ভবন, হয়তো এই আবাসিক ভবনের নিশ্চিত যে অনেক মানুষ বসবাস করছেন এবং মধ্যরাতের পরে যেহেতু আগুনটি লাগে সেই আগুনটি লাগার কারণে কত মানুষ হতাহত হয়েছেন সেই হতাহতের বিষয়টি আসলে আমরা নিশ্চিত হতে পারিনি এখন পর্যন্ত। দর্শক, আপনারা দেখছিলেন যে পশ্চিম লন্ডনে 27 তলা আবাসিক ভবনে আগুন লাগার কিছু চিত্র এবং সেটি আমরা রয়টার্সের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। সময় সংবাদে আরো থাকছে, রাজধানীর কাউরান বাজারে রাস্তার পাশে সেহরি খাওয়ার সময় বেপরোয়া প্রাইভেট কারের চাপায় এক নিরাপত্তা কর্মী নিহত, আহত 3, আটক 1। ঈদের রেলের 23 জুনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। সকাল 8টা থেকে শুরু হয় টিকিট বিক্রি। টিকিট পেতে গতকাল বিকেল থেকেই কমলাপুর রেল স্টেশনে অপেক্ষা করেন হাজারো মানুষ। সাধারণ মানুষ বলছেন, ঈদের সড়ক পথে যানজট সহ দুর্ঘটনার ঝুঁকি থাকায় পরিবারকে নিয়ে ট্রেনে করে বাড়ি ফিরতে চান তারা, আর এজন্যই রাতভর অপেক্ষা করেছেন একটি টিকিটের জন্য। এদিকে তিস্তা ট্রেনের জন্য যারা লম্বা লাইনে ছিলেন তারা অভিযোগ করে বলেন 15 থেকে 20 জনকে টিকিট দেওয়ার পরই আর টিকিট নেই বলে জানায় রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষ আজ এসি কামরার কোনো টিকিট ছাড়েনি বলেও অভিযোগ টিকিট প্রত্যাশীদের। কালোবাজারের অভিযোগ পাওয়া না গেলেও যাত্রীদের দাবি আরও দ্রুত যেন তাদেরকে রেল টিকিট সরবরাহ করা হয়। এদিকে সুশৃঙ্খল টিকিট সংগ্রহ নিশ্চিত করতে রেল স্টেশনে তৎপর রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ট্রেনে মাত্র 4টা সিটি আছে এসি কেবিন, এবং আমার এই যে 24 ঘন্টার অক্লান্ত পরিশ্রম, সারা রাত ঘুম জাগা, এখানে ইফতার, এখানে থিওরি, তারপরেও আমি আমার কাঙ্ক্ষিত টিকিটটি হাতে পেয়েছি। আমার কাছে আর কোনো ক্লান্তি বিন্দু পরিমাণেও নেই। 35 নম্বর সিটে ছিলাম, কাল রাত 9টায় আসছি। সিএরি এখানে চলছে, সবকিছু এখানে চলছে। ওকে, আমি 20 জন না যেতে টিকিট শেষ, 30টা টিকিট শেষ। রাত 11টার সময় আসছি এবং টিকিট কাটতে এত কষ্ট করতেছি মা বাবা ভাই বোনদের জন্য, ঈদ ভাগাভাগি করার জন্য। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ। আফজাল, আপনি জানেন সকাল 8টা থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টারগুলো খুলে দেওয়া হয়েছে। এরপরে কিন্তু সারা রাতের যে প্রতীক্ষার সেটির অবসান হয়েছে এবং তারা যাত্রীরা যারা ঈদ উপলক্ষে বাড়ি যেতে চান তারা টিকিট কাটা শুরু করেছেন। তবে টিকিট কাটার পরে আমরা একটি অভিযোগ আজকে বারবারই শুনছি যে সকাল 8টা 20 মিনিটের মধ্যেই তিস্তা এক্সপ্রেস ট্রেনের অগ্রিম টিকিট শেষ হয়ে গেছে এবং এই কথাটা কিন্তু আমরা স্টেশন
ম্যানেজারকে আমরা জানিয়েছি, তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন এবং এর সাথে সাথে কিন্তু আরও একটি অভিযোগ ছিল যে এখানে নারীদের জন্য শুধুমাত্র একটি লাইন ছিল, যেটি কিছুক্ষণ আগে রেলওয়ে স্টেশন ম্যানেজার আমাদেরকে জানিয়েছিলেন তিনি 2টি কাউন্টার করে দিবেন। এখন কিন্তু 2টি কাউন্টারে নারীদের টিকিট দেওয়া হচ্ছে। 2 ঘন্টা, প্রায় 2.25 ঘন্টা অতিবাহিত হলেও আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না যে খুব যে আগের পরিস্থিতি খুব বদলে গেছে এরকম না, আগের মতোই আমরা দেখছি যে ভিড় এখন পর্যন্ত আছে। তবে আমাদেরকে যাত্রীরা জানিয়েছেন যে 8টা পর্যন্ত তারা যে অপেক্ষা করে, এই অপেক্ষাটা তাদের জন্য খুবই বিড়ম্বনার হয়ে থাকে। আগামী বছরগুলোতে যাতে ফজর হওয়ার পরে অর্থাৎ সকাল 6টায় অথবা 7টায় যাতে টিকিট দেওয়া শুরু করে, এ ব্যাপারে তারা জোর অনুরোধ জানিয়েছেন। কিছু যাত্রী তারা আমাদেরকে বলেছেন যে যেহেতু তারা প্রথম দিকে থাকার পরেও এসি টিকিট পাচ্ছেন না এবং কোন ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে, এই অবস্থায় তারা অভিযোগ করেছেন যে এটি হয়তো কোনো কালোবাজারির কোনো ঘটনা ভেতরে ভেতরে ঘটছে কিনা, সেটি আমাদেরকে তারা জানিয়েছেন। তবে তারপরে আমরা বলে দিতে পারি যে এখানে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সব ধরনের যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছে তাদের উপস্থিতিতে এক ধরনের সুশৃঙ্খলভাবেই ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। সকাল থেকে আমরা তেমন কোনো বিশৃঙ্খলা দেখিনি এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আপনি ছবিতেও কিন্তু দেখতে পাচ্ছেন যে একদম সুশৃঙ্খল লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা টিকিট নিচ্ছেন। তবে বলা যায় যে যারা রাত থেকে ব্যাপক কষ্ট করছেন এবং ফজরে যারা অংশগ্রহণ করেছেন, সেই সময় যারা এসেছেন, তারা বলছেন যে এত কষ্টের পরেও তারা টিকিট পাওয়ার পরে কিন্তু এক ধরনের স্বস্তি প্রকাশ করেছেন, কারণ ঈদ উপলক্ষে তাদের একটাই চাওয়া, তারা পরিবারের সঙ্গে, আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে চান। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ অগ্রিম টিকিট বিক্রির খবর। আফজাল। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আগাম টিকিট বিক্রির সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার মুজাহিদ শুভ। দর্শক, আপনাদের আগেই জানিয়েছি পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনায় সকাল থেকে আবারও উদ্ধার কাজ শুরু হয়েছে। সেই বেশ কয়েকটি দল এই মুহূর্তে রাঙ্গামাটির কাপ্তাই আছেন আমাদের রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ আফজাল। আপনি যেটা জানেন যে গত 24 ঘন্টা পার হয়ে গেল, রাঙ্গামাটিতে কিন্তু বড় ধরনের উদ্ধার কার্যক্রম চালানো যাচ্ছে না, কারণ সেখানে তেমন কোনো বিশেষজ্ঞ উদ্ধারকারী দল ছিল না। আর আজকে উদ্ধারকারী দল অংশ হিসেবে, অর্থাৎ সেখানে উদ্ধার কাজে অংশ নেওয়ার জন্য চট্টগ্রাম, নোয়াখালী এবং কুমিল্লা থেকে প্রায় 60 সদস্যের একটি ফায়ার সার্ভিসের দল, বিশেষ করে যারা উদ্ধার কাজে বিশেষজ্ঞ, তাদের সেরকম একটি দল গঠন করে কিছুক্ষণ আগে তারা চট্টগ্রাম থেকে রওনা দিয়েছেন। এখন তারা কাপ্তাই এসে পৌঁছেছেন। কাপ্তাই থেকে উদ্ধারকারী দলটি এখন বোট যোগে রওনা দিবেন রাঙ্গামাটির উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম কাপ্তাইয়ের উপজেলার কর্মকর্তা তরিকুল আলমের সাথে। তিনি আমাদেরকে নিশ্চিত করে বলছেন যে যেহেতু এটি দুর্গম এলাকা এবং তেমন কোনো তাদের কাছে ইকুইপমেন্ট নেই, সেখানে তারা উদ্ধার কাজ চালাতে পারছে না। এখন যেহেতু ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা দিবে এবং দেখতে পাচ্ছেন প্রায় 60 সদস্যের একটা ফায়ার সার্ভিসের বিশেষ দল, যারা চট্টগ্রামের পাহাড় ধসের ঘটনাগুলি ঘটে সেগুলো তারা উদ্ধার কাজে যে অংশ নেয়, সেই বিশেষজ্ঞ দলটি এখানে আজ রাঙ্গামাটিতে রওনা দিচ্ছে। এই উদ্ধার কাজ নিয়ে আমরা কথা বলবো এখন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিমউদ্দিনের সাথে। উদ্ধার কাজে আপনাদের অংশগ্রহণটা কেমন হবে বা আপনারা কি কাজটা মূলত করবেন সেখানে গিয়ে? আমরা আজকে 3 দিনে যে উদ্ধার কাজ হয়েছে, বাকি যেহেতু চট্টগ্রাম থেকে বড় ধরনের টিম আসতে পারে না, রাস্তা ব্লক ছিল, যার কারণে আমরা কাপ্তা হয়ে এখন আমরা বোট দিয়ে রাঙ্গামাটি চলে যাবে। এটা স্পেশাল টিম, যে টিমটা যে কোনো দুর্যোগে, দুর্ঘটনায় বড় বড় ডিজাস্টার কাজগুলো করে থাকে, ওই টিমগুলো নিয়ে আমাদের এখানে বেশিরভাগ বিদেশের প্রশিক্ষণপ্রাপ্ত রেস্কিউয়ার আছে, যারা এই রেস্কিউ টিমগুলোর মাধ্যমে আমরা অরিজিনাল যে মাটির লেয়ার, মাটির যে দোআঁশ মাটি কি এঁটেল মাটি, ওই ধরনের আমরা চিন্তাধারা করে কাজ করব এবং অতি দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করি যেসব মিসিং রয়েছে সেগুলা উদ্ধার করতে সক্ষম হব। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক জসিমউদ্দিনের সাথে। তিনি আমাদেরকে বলছেন যে উদ্ধারকারী দলটি তারা বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত এবং তারা যন্ত্রপাতি নিয়ে, আপনি জানেন যে রাঙ্গামাটি পৌঁছাতে এখন পুরোপুরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, রাস্তার মধ্যে পাহাড় ভেঙে পড়েছে, সাথে সাথে গাছ এবং অনেকটা দুর্গম রাস্তা পরিণত হয়েছে পুরো রাঙ্গামাটি। এখন বিশেষ করে চট্টগ্রাম থেকে কাপ্তাই যে সড়কটি রয়েছে, সেই সড়কের কিছু অংশ মেরামত করে এবং রাস্তার পানি ডিঙ্গিয়ে এই ফায়ার সার্ভিস উদ্ধারকারী দলটিকে কিন্তু কাপ্তাই এসে পৌঁছাতে হয়েছে। এবং আপনি জানেন যে গত 2 দিন ধরে কিন্তু চট্টগ্রামের সাথে সারা দেশের রাঙ্গামাটি, বান্দরবান অন্য সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ঠিক সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থা গেছে রাঙ্গামাটিতে। চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি পৌঁছাতে গেলে অন্তত 15টি স্থানে তারা রাস্তা ভেঙে গেছে এবং গাছ পড়ে রাস্তাঘাট চলাচল বন্ধ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা ফায়ার সার্ভিস দলটিকে দেখেছি, তারা বিশেষ করে কাপ্তাই সড়কটিকে অনেকটা গাছ সরিয়ে, মাটি সরিয়ে তারা
এখন পর্যন্ত কাপ্তাই এসে পৌঁছেছে। এখন তারা আশা করছে হয়তো দুপুর 12টা নাগাদ বা 1টা নাগাদ তারা রাঙ্গামাটি পৌঁছে তারা উদ্ধার কার্যক্রম শুরু করতে পারবে। এক্ষেত্রে সরকারি প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে যে এইসব ঘটনায় লোকজনের প্রাণহানি ঘটেছে, সেগুলো খুব দুর্গম এলাকা, সেখানে যারা আটকা পড়ে আছে কিংবা যারা সেখানে মাটি চাপা পড়ে আছে এখন তাদেরকে তেমন উদ্ধার করা যাচ্ছে না। এক্ষেত্রে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেইভাবে তাদের কাছে কোনো ইকুইপমেন্ট নেই। তো এর প্রেক্ষিতে গিয়ে কিন্তু গতকাল রাতে ফায়ার সার্ভিসের দলটিকে তারা তলব করে এবং সেই হিসেবে ফায়ার সার্ভিসের দলটির মধ্যে আমরা জানতে পেরেছি চট্টগ্রাম থেকে 40 জন যুক্ত হয়েছে এবং এছাড়া নোয়াখালী এবং কুমিল্লা থেকে যুক্ত হয়েছে আরো 20 জন এবং তাদের সাথে কর্মকর্তারা রয়েছেন এবং তারা তাদের ইকুইপমেন্ট যেগুলো আছে, যারা মাটির নিচ থেকে মানুষকে উদ্ধার করে আনতে পারে এরকম তারা ইকুইপমেন্ট নিয়ে তারা রওনা দিয়েছে চট্টগ্রাম থেকে কাপ্তাই হয়ে তারা রাঙ্গামাটির পথে। এবং সরকারি কর্মকর্তারা আশা করছেন তাদের জন্য যে আগামী অর্থাৎ আজ সকাল দুপুরে 1টা নাগাদ তারা রাঙ্গামাটি পৌঁছে পুরোদমে উদ্ধার কাজ শুরু করতে পারবে এমনটা তারা আশা করছেন। তো বলা চলে যে এখন পর্যন্ত যে উদ্ধার কাজ, সে বড় ধরনের উদ্ধার কার্যক্রম চালাতে পারেনি সরকারি প্রশাসন, যেহেতু তাদের কাছে ইকুইপমেন্ট নেই, সেরকম তারা বিশেষজ্ঞ উদ্ধারকারী সদস্য নেই। তাই আশা করা হচ্ছে যদি এই উদ্ধারকারী দলটিকে রাঙ্গামাটি পৌঁছতে পারে তাহলে হয়তো পুরোদমে উদ্ধার কাজ শুরু হবে। তাই আফজাল, এখন পর্যন্ত আমার কাছে এ ছিল উদ্ধারকারী দল যে রাঙ্গামাটি রওনা দিয়েছে তার সর্বশেষ। পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে উদ্ধার কাজের ঘটনার সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার কমল দে। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নগরীর কেরানীগঞ্জের ডক ইয়ার্ডের শ্রমিকরা। যাত্রী আকৃষ্ট করে নিজেদের আখের গোছাতে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ লঞ্চ মেরামত করে নদীতে নামানোর পায়তারা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এবারের ঈদ বর্ষা মৌসুমে হওয়ায় অন্যবারের তুলনায় দুর্ঘটনার আশঙ্কা একটু বেশি থাকায় বিশ্লেষকরা বলছেন কোনোভাবেই যেন অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ লঞ্চ নদীতে নামতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ নজর রাখতে হবে সংশ্লিষ্টদের। আর এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছেন বিআইডব্লিউটিএ। খলিলুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের বিশেষ রিপোর্ট। লোহার উপরে আগুনের ফুলকি, হাতুড়ি পেটার শব্দ আর রগের তুলির আঁচড় বলে দিচ্ছে সামনে ঈদ। তাই পুরনোকে নতুন করে সাজাতে বুড়িগঙ্গা নদীর ওপারে ব্যস্ত সময় পার করছেন ডকইয়ার্ডের শ্রমিকরা। বরাবরের মতো যাত্রী আকৃষ্ট ও বাড়তি টাকা আয় করতেই এই পন্থা অবলম্বন করে থাকেন লঞ্চ মালিকরা। নতুন করে রং ঢং করলে, জাহাজ নতুন দেখলে যাত্রীরা বেশি আসবে, আমাদের কিছু ইনকাম ভালো হবে। এতে কারো সমস্যা না থাকলেও ঠিক একই সময়ে কিছু অসাধু ব্যবসায়ী নেমে পড়েন বাড়তি টাকার লোভে অনিরাপদ ও ফিটনেসবিহীন লঞ্চ নদীতে নামানোর প্রচেষ্টায়। তাড়াতাড়ি কাজ শেষ করে যাত্রী নিয়ে যাবে। সামনে তো এর লেগে মালিকের কাছে তাড়াতাড়ি কাম কাজ ঠিক করতে, এর লেগে আর কি সবকিছু ঠিক করতে আছে, নতুন করবো আর কি। আর এসব কারণে প্রায় দেখা দেয় দুর্ঘটনা, হতাহত হন অসংখ্য মানুষ। এবার বর্ষা মৌসুমেই ঈদ হওয়ায় ঝুঁকিও তাই একটু বেশি। ফিটনেসবিহীন লঞ্চ যে কতটা অনিরাপদ তা উঠে আসে গত কয়েক বছরের নৌ দুর্ঘটনার পরিসংখ্যানে। 2005 থেকে 2016 সাল পর্যন্ত শুধু ঈদের সময় দুর্ঘটনা ঘটেছে 48টি। নিহত হয়েছেন 264 জন আর এখনো নিখোঁজ রয়েছেন 72 জন, আহত শতাধিক। আর এসব দুর্ঘটনার অন্যতম কারণও ছিল নৌপথে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল। দুর্ঘটনা এড়াতে নজরদারির পাশাপাশি ফিটনেসবিহীন লঞ্চের বিষয়েও সতর্ক থাকতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট। এখন যেহেতু সামনে ঈদ আসছে এবং এরই সাথে আবহাওয়া বেশ দুর্যোগপূর্ণ, মাঝে মাঝে আবহাওয়াটা খারাপ হয়ে যায়। যদি কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগের মাধ্যমে এটি সমাধান করেন এবং সেটি হবে যদি ফিটনেসবিহীন নৌযানকে মোবাইল কোর্ট এবং আইনি ব্যবস্থার মধ্যে নিয়ে আসা যায়। এদিকে অনিরাপদ নৌযান চলাচলের বিষয়ে যাত্রা বাতিল সহ আরো কঠোর ব্যবস্থা নেওয়ারও কথা জানিয়েছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। ডি শিপিং এর ম্যাজিস্ট্রেট থাকবে, বিআইডব্লিউটি এর ম্যাজিস্ট্রেট থাকবে এবং এখানে সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনার জন্য অন দি স্পট ফাইন এবং জরিমানা বা কার্যক্ষেত্রে যদি কোনো ভায়োলেশন হয় আমরা যাত্রা বাতিলও করে দেওয়ার মতো এখানে ব্যবস্থা রাখবো। ঈদে ঘরমুখ মানুষের বাড়তি চাপ সামলাতে সকলের সমন্বিত সহযোগিতা কামনা করেন তিনি। ঈদ উপলক্ষে নৌপথে এবার যাত্রী চাপ যেমন বাড়বে তেমনি বর্ষা মৌসুম হয় আশঙ্কা রয়েছে দুর্ঘটনারও। তাই বিশ্লেষকরা বলছেন নৌপথে যেন ঝুঁকিপূর্ণ লঞ্চ আসতে না পারে সে ব্যাপারে দৃষ্টি রাখতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আর লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে যেন না উঠতে পারে সে বিষয়ে সচেতন হতে হবে সাধারণ মানুষকে, তবেই ঈদ উদযাপন হবে নির্বিঘ্নে। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম শ্রেণীর লড়াইয়ে বিকেলে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। প্রথম শিরোপা জয়ে মুখিয়ে আছে দু দলই। রাজধানীর কারওয়ান বাজারের রাস্তার পাশে বসে সেহরি খাওয়ার সময় বেপরোয়া গতির একটি প্রাইভেট কারের চাপায় এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় রাত 2:30টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার ফুটপাতের উপর তুলে দিলে ইসমাইল নামে
এক নিরাপত্তারক্ষী নিহত হয়। আহত হয় আরও 3 শ্রমিক। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা নাজমুল নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। গাড়িটিও জব্দ করা হয়েছে। গাড়ি ও মুদিকতে আসা গেলে বাড়ি মারা আমার উপর দিয়ে পড়ে গেল। আমার একটা গাড়ি বাড়ি খেলা 2 লোক পুরো আছে। আমি আমার এখানে বাড়ি হয়েছে, তখন আমি লাফা উঠেছি, লাফা উঠে স্বপ্নে এত ঐক্যূর্ণ হয়ে গেল। গেটের সামনে এসে দাঁড়াইছে গাড়ি, এই মুহূর্তে গাড়ি এলো ফেল করেছে, ফেল করে 3 সামনে অ্যাক্সিডেন্ট করে পরে আমার এসে গেটে সহ যাতে দিয়ে ধাক্কা দিয়ে জায়গায় মেরে ফেলেছে। প্রাইভেট কারটা নিয়ন্ত্রণ হারায় না কিভাবে যেভাবে হোক ওদের উপরে উঠে দিয়েছে আর কি। এর মধ্যে একজন ওই এলাকার সিকিউরিটি গার্ড মারা গেছে স্পটে, আর 3 জন আমরা গুরুতর আহত হাসপাতালে পাঠাইছি। যে গাড়িতে যে মালিক সে গাড়িতে ছিল, ওরে পাবলিক আটকে ফেলাইছিল, ওই পাবলিক মারতেছিল, আমরা উদ্ধার করে এনে থানায় রাখছি, মামলা হবে ওর বিরুদ্ধে। দেশে বছরে 8 লাখ ব্যাগ রক্তের চাহিদার বিপরীতে মিলছে 7 লাখ ব্যাগ। এর মধ্যে 30% আসে স্বেচ্ছা রক্তদাতাদের কাছ থেকে, বাকি 70% আসে আত্মীয় ও পেশাদার রক্তদাতাদের কাছ থেকে। আর পেশাদারদের এসব রক্ত সঠিকভাবে পরীক্ষা না হওয়ায় পরিসঞ্চালনের পর দেখা দেয় নানা জটিলতা। ঘাটতি মেটানোর পাশাপাশি নিরাপদ রক্ত পরিসঞ্চালনের জন্য স্বেচ্ছা রক্তদাতার সংখ্যা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে অভিমত বিশেষজ্ঞদের। শাহরিয়ার জামান দ্বীপের রিপোর্ট। কখনো কখনো জীবন ধারণের জন্য প্রয়োজন হয় অতিরিক্ত রক্তের, আর প্রয়োজনের সময় রক্ত যে কতটা দুষ্প্রাপ্য হতে পারে তার সময়ই কেবল বোঝা যায়। এক ব্যাগ রক্তের জন্য ছোটাছুটি করতে হয় রোগীর আত্মীয় স্বজনকে। সময় মতো রক্ত না পাওয়ায় রোগীর মৃত্যুর ঘটনাও বিরল নয়। বেসরকারি হিসাবে দেশে বছরে রক্তের চাহিদা 8 লাখ ব্যাগের মতো, আর চাহিদার বিপরীতে ঘাটতি থাকে 1 লাখের বেশি। অনেকে স্বপ্রণোদিত হয়ে নিয়মিত রক্ত দিয়ে থাকেন, তবে তার হার খুবই কম। একটি বেসরকারি রক্তদান কর্মসূচির প্রকল্প পরিচালক জানান, স্বেচ্ছায় রক্তদানের ব্যাপারে মানুষের মধ্যে যে ধরনের সচেতনতা থাকা দরকার আমাদের দেশে তা নেই। উন্নত বিশ্বে স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা অনেক বেশি। স্বেচ্ছায় রক্তদানের পরিমাণ কিন্তু এখন অনেক কম। যদি নিয়মিত 2 লক্ষ বা 3 লক্ষ রক্তদাতা তৈরি করতে পারি, যারা বছরে 2 বার রক্তদান করেন, তাহলে কিন্তু আমাদের এই পুরো ডিমান্ড আমরা ফুলফিল করতে পারি। সংগৃহীত রক্তের মধ্যে পেশাদার রক্তদাতাদের রক্ত সবচেয়ে বিপজ্জনক বলে মত বিশেষজ্ঞদের। আমার রক্ত লাগবে, আমাকে সতর্ক হতে হবে, আমি পরীক্ষা ছাড়া রক্ত গ্রহণ করব না। এটা হলে তো আমাদের অনিয়ম দূর হয়ে যাবে। বিএম এর মহাসচিব ইকবাল আর্সেনাল বলেন, পেশাদার রক্তদাতাদের অনেকই নেশাগ্রস্ত। এদের রক্ত হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি এই ধরনের রোগের জীবাণু দ্বারা সংক্রমিত থাকতে পারে। এই সমস্ত মাদক সেবীদের হয়ে থাকে যে কন্টাজিয়াস ডিজিজ, এগুলো সংক্রমিত হইতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের এটা খুব কঠোর হস্তে দমন করা উচিত এদেরকে। বিশেষজ্ঞরা বলছেন 120 দিন পর পর মানুষের রক্তকণিকাগুলো মরে গিয়ে নতুন করে তৈরি হয়। তাই একজন স্বাভাবিক সুস্থ মানুষ প্রতি 4 মাস পর পর 1 ব্যাগ রক্ত দিতে পারেন। নিয়মিত রক্ত দিলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা কমে যায় বলেও জানান তারা। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। 2017-18 অর্থ বছরের বাজেটে ভ্যাট বাড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে তা কার্যকর হলে দাম বাড়বে রড সিমেন্টের। এতে ক্ষতির মুখে পড়বে ইস্পাত শিল্প, নেতিবাচক প্রভাব পড়বে অবকাঠামো উন্নয়নে। তাই 2019 সাল পর্যন্ত ইস্পাত শিল্পকে ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি শিল্প উদ্যোক্তাদের। অর্থনীতিবিদদের আশঙ্কা, ভ্যাটের কারণে সরকারের মেগা প্রকল্প বাস্তবায়নে ব্যয় বৃদ্ধি সহ বাড়বে দুর্নীতি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। কোন দেশের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম শর্ত উন্নত অবকাঠামো, কিন্তু আসছে অর্থ বছরে অবকাঠামো নির্মাণের কাঁচামাল রড সিমেন্টের উপর ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বাজেট বিশ্লেষণে দেখা যায় রড তৈরির কাঁচামাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক 0 থেকে বাড়িয়ে 5% করা হয়েছে। উৎপাদন পর্যায়ে গ্যাস ব্যবহারের ভ্যাট বাড়ানো হয়েছে 12% ও বিদ্যুৎ ব্যবহারে 5% থেকে করা হয়েছে 15%। এর সঙ্গে থাকছে পণ্য বিক্রিতে একক ভ্যাট হার 15% করার প্রস্তাব। শিল্প মালিকরা বলছেন, প্রস্তাবিত এই ভ্যাট কাঠামো কার্যকর হলে টন প্রতি 10,000 টাকা পর্যন্ত দাম বাড়বে রডের। যারা ক্রেতা তাদের এত বড় সক্ষমতা আসে নাই, 8-10 হাজার টাকা বৃদ্ধি পাবে, এটা ইমিডিয়েট তারা দিতে পারবে। প্রাইসটাকে এইভাবে রাখি, ডেভেলপমেন্ট একটা মুখ থুবড়ে পড়বে। 2019 পর্যন্ত আমাদের সক্ষমতা অর্জনের জন্য ভ্যাট যে 15% এটা মুক্ত রাখা হোক, যে
রাজস্ব আয় বাড়াতে বাজেটে সিমেন্ট শিল্পে কর আদায়ের কাঠামো পরিবর্তন করা হয়েছে। এই শিল্পে উৎসে কর কমানোর দাবি উদ্যোক্তাদের। প্রতিটা ব্যাগে 16 টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে 5% দিচ্ছি। যদি 3% বা 2% নিয়ে আসা যায় তাহলে কিন্তু আমরা আরো সাশ্রয়ী মূল্যে আমাদেরকে ভোক্তাদেরকে দিতে পারতাম বা পারবো। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, রড সিমেন্টের দাম বাড়লে বাড়বে প্রকল্প বাস্তবায়নের সময়সীমা, সেই সঙ্গে তৈরি হবে অর্থ অপচয়ের আশঙ্কা। প্রকল্প মূল্য যখন বৃদ্ধি পাবে তখন আবার এটার ভিতরে আরেক দফা দুর্নীতির সুযোগ তৈরি হবে। সরকারের ক্ষেত্রে এখন যেটা প্রয়োজন হবে সেটা হলো সার্বিকভাবে এই প্রকল্প ব্যয়ের ভিতরে কতখানি এটার দামটা রিফ্লেক্ট করবে সেই বিষয়ে একটা ভালোভাবে হিসাব তৈরি করা। যখন দাম বাড়বে তখন আমার ব্যক্তি খাতের বিনিয়োগও কিন্তু আরো বেশি কস্টলি হয়ে যাবে। ইস্পাত শিল্প মালিকদের সংগঠনের তথ্য মতে দেশে বর্তমানে 50 লাখ টন রডের চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে 80 লাখ টন, আর মোট চাহিদার 30% আসে সরকারের বিভিন্ন প্রকল্প থেকে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর পেরিয়ে গেলেও রাজশাহী সিল্কের কদর কমেনি একটুকুও। বরাবরের মতো এবারও ক্রেতাদের ঈদ উপহার ও নিজেদের পছন্দের তালিকায় সিল্কের পোশাক রয়েছেন সবার শীর্ষে। রমজানের মাঝামাঝিতে জমজমাট রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক পল্লী বাজার। ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিনই ক্রেতাদের পদভারে সকাল থেকে রাত পর্যন্ত সিল্কের শোরুমগুলো সরগরম থাকছে। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রেশমি পোশাক ছাড়া যেন ঈদের খুশি বেমানান। রেশম নগরী হিসেবে পরিচিত রাজশাহীর মানুষের ঈদ আর সিল্ক যেন একই সুতোয় গাঁথা। রমজানের মাঝামাঝি সময়ে ঈদের কেনাকাটায় সিল্ক বাজারে যোগ হয়েছে নতুন মাত্রা। রাজশাহীর বিসিক শিল্পনগরী এলাকায় গড়ে ওঠা সিল্ক বাজার এখন ক্রেতাই ঠাসা। বেচাকেনা নিয়ে পুরোদমে জমে উঠেছে সিল্ক হাউসগুলো। বাহারি ডিজাইনের রেশমি পোশাকের টানে এখানে আসছেন তরুণীরা। আরামদায়ক টেকসই রং, বুনন আর কাপড়ের দীর্ঘস্থায়িত্বের কারণে রাজশাহী সিল্কের প্রতি ক্রেতাদের আগ্রহ দিন দিন বাড়ছে। কাপড়গুলোর উপরে কাজগুলো দেখতে ভালো লাগছে, আর সব মিলিয়ে সুন্দর লাগছে সবকিছুই। থ্রি পিস সিল্কের অনেক সুন্দর, তারপর আবার শাড়ি, এগুলো নতুন নতুন আইটেমে নতুন নতুন ভাবে আসে, এই জন্য আমাদের এখানে আসা। আছে ট্রেডিশন সিল্ক, এছাড়া তো আরামদায়ক আর এক্সেপশনাল। আমরা ঢাকা থেকে এসেছি এটার জন্যই, শুধু শাড়ি কিনতেই। নারী পুরুষ থেকে শুরু করে ঈদে সব বয়সী ক্রেতাদের চাহিদা পূরণে নতুন নতুন ডিজাইন আর নজরকাড়া সব পোশাক নিয়ে সেজে উঠেছে সিল্ক হাউসগুলো। এখান থেকে পছন্দ মতো শাড়ি, থ্রি পিস ও পাঞ্জাবি কিনতে পেরে খুশি ক্রেতারা। যদিও সিল্কের পোশাকের দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ওয়াইফের জন্য শাড়ি কিনলাম, মেয়ের জন্য থ্রি পিস কিনলাম, বাচ্চার জন্য জামা কিনলাম সিল্কের। দাম ঈদের মার্কেটে হিসেবে দাম একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। রিজনেবলি, তারপরও মনে হয় যে একটু কমানো যায়। ব্যবসায়ীরা জানান, ঈদে ক্রেতাদের আকৃষ্ট করতে নানা লোভনীয় অফারের পাশাপাশি তারা জোর দিচ্ছেন আধুনিক ফ্যাশনে। বিভিন্ন মেটেরিয়ালে আমরা কাজ এনেছি, কাস্টমারের পছন্দ চাহিদাকে সামনে রেখে এবার বিপুল সমারোহ উষা সিল্কে নতুন নতুন ডিজাইন তরুণীদের জন্য, অল্প বয়সী মেয়েদের জন্য বানিয়েছি, সেগুলো বেশ ভালো রেসপন্স আমরা পেয়েছি। এবার ঈদে রাজশাহীতে 20 থেকে 25 কোটি টাকা সিল্ক পোশাকের বেচাকেনা হবে বলে আশা ব্যবসায়ীদের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ঈদের প্রায় 2 সপ্তাহ আগেই সৌদি আরবের রিয়াদ টু ঢাকা ও জেদ্দা টু ঢাকা রুটের বিমানের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশি যাত্রীরা। ট্রাভেলস অফিসগুলোতেও খোঁজ নিয়ে কোনো টিকিট মেলেনি। এই পরিস্থিতিতে সৌদি আরবের বিমানের টিকিট সিন্ডিকেটের অভিযোগ যাত্রীদের। আমাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের পাঠানো রিপোর্ট। প্রতি ঈদেই ছুটি নিয়ে দেশে ফেরার জন্য উন্মুখ হয়ে থাকেন সৌদি প্রবাসীরা। এবারও ঘরমুখো প্রবাসী বাংলাদেশিরা রিয়াদ টু ঢাকা ও জেদ্দা টু ঢাকা রুটের বাংলাদেশ বিমানের টিকিটের জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্সির অফিসে খোঁজ নেন। রমজানের শুরুতে বিমানের প্রতিদিনের ফ্লাইটের সব ক্লাসের টিকিট থাকলেও 12ই রমজান অর্থাৎ 8 থেকে 24 জুনের ফ্লাইটের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। এমনকি বিজনেস ক্লাসের টিকিটও পর্যাপ্ত না থাকায় অসংখ্য প্রবাসীদের দেশে আসা অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণেই বিমানের টিকিট পাওয়া যাচ্ছে না। টিকিটের জন্য আছি, কিন্তু বাংলাদেশ বিমানে আজকে থেকে ঈদ পর্যন্ত কোনো টিকিট পাচ্ছি না। 10-15টা দোকান ঘুরছি, বাংলাদেশ বিমানের টিকিট নাই। টিকিট সংকটের বিষয়ে বিমানের রিজিওনাল ম্যানেজারের সাথে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন তিনি।
ভুয়া তথ্য, সিন্ডিকেট হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। সিন্ডিকেট বলতে কি বোঝায়? যে কয়েকটা এজেন্সি মিলা তারা নিজেরা ওই সিট কি ধরে রাখার কোনো ক্ষমতা আছে কারো? এটা তো অটোমেটিক আপনারা হয়তো একদিন 2 দিনে একটা টাইম লিমিট দিবে, কম্পিউটার থেকে দিচ্ছে। সিস্টেমকে অ্যাবিউজ করে যদি কিছু করতে পারেন, এটা মানে কারোই তো কিছু করার নেই। এদিকে সিন্ডিকেটের কারণে টিকিট উধাও হয়ে থাকতে পারে বলে দাবি করেছেন ট্রাভেল ব্যবসায়ীরা। সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জানি না কেন এমন হচ্ছে, কোনো সিন্ডিকেট কিনা বা প্রবাসীরা যারা আছে ওরা বলতেছে এটা নিশ্চয় একটা সিন্ডিকেট, এবং আমরাও এমন কিছু মনে করছি যে হঠাৎ করে এরকম হবে কেন। যদি এভাবে সিন্ডিকেট করা হয় তাহলে বিমান ভবিষ্যতে বিমানে চড়া থেকে প্রবাসী যারা আছে এরা ছড়িয়ে যাবে। বিমানের সৌদি আরব থেকে আসা অন্য রুটের ফ্লাইটও একই ধরনের অভিযোগ পাওয়া যায়। প্রতিদিন রিয়াদ টু ঢাকা ও জেদ্দা টু ঢাকা রুটে গড়ে প্রায় 838 জন যাত্রী দেশে ভ্রমণ করেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। মালয়েশিয়ার কেদাহ প্রদেশে একটি বাসা থেকে আজাদ নামের বাংলাদেশি এক শ্রমিকের খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রাজ্যের সুঙ্গাই পেতানির কাম্পুং লেবাইমানের একটি ভাড়া বাসা থেকে আজাদের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশ জানায়, নিহত আজাদের বাবার নাম মফিয়ান উদ্দিন। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের 2 বাংলাদেশি রুমমেট মোহাম্মদ জুলফিকার ও নূরকে খুঁজছে পুলিশ। ঘটনাটি তদন্তের জন্য খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। খেলার খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমির লড়াইয়ে আজ স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। দুদলের কারোর ভাগ্যেই জুটেনি স্বপ্নের এই ট্রফি, তাই তো সামর্থ্যের সেরাটা দিয়ে ফাইনালে জায়গা করে নিতে চায় দুদলই। কার্ডিফে দুদলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। 1979 সালের পর টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে থ্রি লায়নরা, কিন্তু ফাটা কপাল আর জোড়া লাগেনি। ফাইনাল জয় করার স্বপ্নই দুঃস্বপ্নে পরিণত হয় ইংলিশদের। আইসিসির মেগা ইভেন্ট বিশ্বকাপ কিংবা ওয়ার্ল্ড টি20 আসরের ট্রফিতে চুম্বন দিলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ সেমিফাইনাল পর্যন্ত অর্জন পাকিস্তানের। কে জানে, হয়তো এবার সেই দেয়াল ভেঙে ফাইনালে উঠতে পারে সরফরাজ আহমেদের দল। বাংলাদেশ ভারত দ্বৈরথ এখন ছাপিয়ে গেছে ভারত পাকিস্তান লড়াইকেও। এই 2 দলের লড়াই সমর্থকদের মাঝেও সৃষ্টি করেছে বাড়তি উন্মাদনার। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে 2 দলের লড়াইয়ের আগে এমনটাই মন্তব্য করেছেন ভারতীয় সাংবাদিকরা। তবে নিজ দলকে সমর্থন জানাতে গিয়ে অবশ্যই সংযত থাকা উচিত বলে মনে করেন তারা। সুমন সরকারের ক্যামেরায় বার্মিংহাম থেকে সাজিদ মুস্তাহিদের প্রতিবেদন। 19 মার্চ 2015 মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ সেই সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। দারুণ ফর্মে থাকা টাইগারে দেখছিল সেরা 4 খেলার স্বপ্ন, কিন্তু 2 আম্পায়ারের কিছু বিতর্কিত সিদ্ধান্তে স্বপ্ন চুরি হয় বাংলাদেশের। এরপরই ক্ষোভে ফেটে পড়ে দেশের ক্রিকেট ভক্তরা। সে বছরের দ্বিপাক্ষিক সিরিজে নিজেদের মাঠে ভারতকে হারায় বাংলাদেশ। মুস্তাফিজের অভিষেক সিরিজটি নিয়ে উত্তাপের শেষ ছিল না। এরপর গেল বছর টি20 বিশ্বকাপে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে 1 রানে হার। প্রতিটি সিরিজই বা ম্যাচকে ঘিরে সমর্থকদের উন্মাদনার শেষ থাকে না। তবে উপমহাদেশ সহ বিশ্বে একসময় আলোচিত ছিল ভারত পাকিস্তান দ্বৈরথ। সমর্থক, ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সবারই এখন এক কথা, সেই দ্বৈরথকে ছাপিয়ে গেছে বাংলাদেশ ভারত দ্বৈরথ। ভারতের কিরকম পরিস্থিতি তো বুঝতে পারছি না, কিন্তু এখানে বেশ বুঝতে পারছি যে হ্যাঁ, ভারত পাকিস্তান ম্যাচের থেকেও একটা ইম্পর্টেন্ট ম্যাচ হতে হচ্ছে। খাতায় কলমে ভারত পাকিস্তান ম্যাচ বড়, কিন্তু ইন্টেন্সিটি অফ রাইভালরি যদি দেখা যায় তাহলে গত 2-3 বছরে ভারত বাংলাদেশ ম্যাচটা এরকম একটা জায়গায় পৌঁছেছে যেখান থেকে সত্যি এটা দেখার মতো ম্যাচ হচ্ছে। বাংলাদেশ ভারত ম্যাচ আসলে সমর্থকদের মাঝেও থাকে প্রতিদ্বন্দ্বিতা। তবে কিছু ক্ষেত্রে নিজ দলকে সমর্থন দিতে গিয়ে অন্য দলকে করা হয় ছোট। অনেক সময় তা বেশ কুরুচিপূর্ণ পর্যায়েও চলে যায়। এমন বিষয় থেকে এড়িয়ে থাকা উচিত বলে পরামর্শ ক্রিকেট বিশ্লেষকদের। কিছু উগ্র সমর্থক সব জায়গাতেই আছে, ছিল, আছে, থাকবে, কিন্তু তারা কি বললো না বললো সেগুলোকে বন্ধ করানোর উদ্যোগ নেওয়া উচিত এবং তাদের বোঝানো উচিত যে এটা আদতে একটা খেলা। আমার মনে হয় যে ক্রিকেটের সমর্থন করতে এসে অন্য দেশকে গালাগালি দেওয়ার যে এটা একবার হয়, 2 বার হয়, 3 বার হয়, কিন্তু ইফ ইট বিকামস এ রেগুলার রুটিন, এটা সত্যি সত্যি কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। বিশ্বমঞ্চে অনেকবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ ভারত। শুধু 2007 বিশ্বকাপ ছাড়া আইসিসি ইভেন্টে জয়ের স্মৃতি নেই টাইগারদের। এবার কি বদলাবে সেই ইতিহাস? উত্তরটা সময় বলে দেবে। ভারত পাকিস্তান দ্বৈরথ ছাপিয়ে উপমহাদেশের ক্রিকেট এখন আলোচনার কেন্দ্রে বাংলাদেশ ভারত লড়াই। মেলবোর্ন, ঢাকা, বেঙ্গালুরুর পর চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালের বড় মঞ্চে এবার লড়াইয়ের ময়দান এজবাস্টন।
যে ম্যাচ দেখতে উন্মুখে তাকিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব। বার্মিংহামের এজবাস্টন থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ইংল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাঙামাটিতে পাহাড় ধসে হতাহতের ঘটনায় আবারও উদ্ধার কাজ শুরু। অপরিকল্পিত পাহাড় কাটা এবং অবৈধ বসতি স্থাপনই পাহাড় ধসে প্রাণহানির মূল কারণ বলছেন বিশেষজ্ঞরা। নিম্নচাপের প্রভাবে চরম দুর্ভোগে কক্সবাজার উপকূলবাসী। আবাসন ও খাদ্য সংকটে প্রায় 10,000 মানুষ। ত্রাণ সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের। ঈদের আগে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ লঞ্চ মেরামতের কাজে ব্যস্ততা কেরানীগঞ্জের ডক ইয়ার্ডে। অসাধু ব্যবসায়ীদের তৎপরতা, কঠোর অবস্থানে বিআইডব্লিউটিএ। 2017-18 অর্থবছরের প্রস্তাবিত বাজেট কার্যকর হলে দাম বাড়বে রড সিমেন্টের। ক্ষতির আশঙ্কা ইস্পাত শিল্পে। সরকারের মেগা প্রকল্পে প্রভাব পড়তে পারে বলছেন বিশেষজ্ঞরা। এবং পশ্চিম লন্ডনের 27 তলা আবাসিক ভবনে ভয়াবহ আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে 200 দমকল কর্মী। বহু হতাহতের আশঙ্কা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।